আজকে আমাদের সঙ্গে রয়েছেন জিয়া করিম, বাংলাদেশের প্রকৌশলী এবং রাজনৈতিক বিশ্লেষক, যার জন্ম, যার বেড়ে ওঠা বাংলাদেশে, বাংলাদেশকে আমাদের তুলনায় যিনি অনেক ভালো করেছিলেন। দর্শকদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো জিয়া করিমের সঙ্গে। স্যার, আপনি বাংলাদেশে, আপনার জন্ম, বাংলাদেশে বেড়ে ওঠা, বাংলাদেশের রাজনৈতিক দলের সঙ্গে আপনার দীর্ঘদিনের সখ্যতা। এক কথায় যদি আপনাকে জিজ্ঞেস করি, এখন বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের মানুষরা বর্তমানে কেমন? সেটা সাধারণ মানুষের ভঙ্গিতেই বলা ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন, দেখবেন, আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু এক কথায় বলতে গেলে বলতে হয় যেটা সাধারণ মানুষের ভাষায়, যেটা আমাদের বাঙালির সাধারণ মানুষ যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা, তাদের ভাষায় আগেই ভালো ছিলাম। আপনি যদি আমরা একজন রিক্শাওয়ালা অথবা একজন শ্রমিক অথবা একজন কৃষককে জিজ্ঞেস করেন, তাহলে তারা এই কথাই বলবে, আমরা আগে ভালো ছিলাম। ১ বছর আগে, গত অগাস্টের ৫ তারিখে আগে তারা ভালো ছিল। আমরাও আগে ভালো ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল। এখন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল এইটা খুব কম দেখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল তখন ৪ মূলনীতির ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র, একেবারে। সমাজতন্ত্র, হুম। ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। এখন আপনার সঙ্গে যে আমার কথা যোগাযোগ হয়েছে, এটি মূলত একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সখ্যতা গড়ে ওঠে অথবা বন্ধুত্ব গড়ে ওঠে ২ টি মূল কারণ। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার ভাষা, আরেকটা হচ্ছে তার সংস্কৃতি। কলকাতা আগে যদি চিন্তা করেন, ভারত যে ইউনাইটেড ইন্ডিয়া যেটা, সেটা ছিল যে বেঙ্গল প্রভিন্স অলওয়েজ আলাদা ছিল। একদম, একদম। ওর তাদের আলাদা কালচার, কৃষ্টি সবকিছু মিলিয়ে বাংলার মানুষের যে হৃদ্যতা, বাংলাদেশ আতিথেয়তা, এইটা আপনি নর্থ ইন্ডিয়াতে গেলে পাবেন না। বাঙালিদের আতিথেয়তা এইটা আপনি একটা বাঙালি বাড়িতে গেলে আপনার কোনো কিছু না থাকলে একটু চিড়া অথবা একটু মুড়ি অথবা একটু গুড় অথবা এক গ্লাস পানি এনে দিবে। এটা বাঙালির কৃষ্টি কালচার। এই জিনিসটা অন্য কোথাও দেখা যায় না। বাঙালিরা নরমালি যে ধর্ম পালন করে, যে যার ধর্ম পালন করে, কিন্তু তারা কখনো আম মানে উগ্রবাদের বিশ্বাসী ছিল না। দেখেন, বাংলাদেশ যে বিভাজন হলো, যে যখন ভারত বিভাগ হলো, তখন ইস্টার্ন ওয়েস্ট পাকিস্তান হলো। পাকিস্তান থেকে বাংলাদেশের ভাগ হওয়ার মূল কারণই ছিল তার ভাষা। তো আমরা এখন যেটা দেখছি, আসলে সেটা বাংলাদেশে না, আসলে গত আম এই কয়েক বছর ধরে উগ্রতা বেড়েছে, যেটার পেছনে দেখা যায় যে বিভিন্ন বিদেশি শক্তি ছিল যারা উগ্রবাদকে বাড়িয়ে দেওয়ার জন্য এই কাজ করেছে। যে আপনার মনে থাকার কথা, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন যে বাংলাদেশকে অশান্ত করার জন্য ইউএসআইডির মাধ্যমে 29 মিলিয়ন ডলার বাংলাদেশে গিয়েছে শুধু গত বছর। এর আগে তো আরো অনেক গিয়েছে। তো এইগুলি আসলে একটা আশা রাখি বাংলাদেশ এটা থেকে বেরিয়ে আসবে। কারণ বাংলাদেশ তো আমরা যেভাবে বড় হয়েছি এইভাবে কখনোই আমরা দেখিনি। আপনি যদি ৭০ বা ৭১ বা ৮০-৯০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেন, সেখানে আমরা এইগুলি কখনো দেখিনি। আমার চোখে পড়ে না। মানুষের শিক্ষা ছিল, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ছিল। এখন আহমেদিয়া কমিউনিটি, মুসলমানদের একটা ছোট গ্রুপ, তাদের বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম কদিন আগে বঙ্গবন্ধুর মাজার ভাঙার একটা প্রচেষ্টা হলো। যে মানুষটা দেশটাকে তৈরি করেছেন, এটা তো আমরা অস্বীকার কেউ করতে পারি না যে বঙ্গবন্ধুর চিন্তা ভাবনার ফসল হচ্ছে আজকের বাংলাদেশ। তিনি না চাইলে আজকে এই দেশটাই, এই বাংলাদেশ শব্দটার জন্ম হতো না, এই দেশটার জন্ম হতো না। তিনি প্রয়াত হয়েছেন, তাকে খুন করা হলো, মৃত্যুর পরও তাকে শান্তি দেওয়া হবে না। তিনি কবরে ঘুমিয়ে আছেন, তার কবরটাকেও ভাঙতে হবে। এখন যদি দেখেন যে এই যে গোটা আন্দোলন, গত বছর যে গোটা আন্দোলন শুরু হয়, এই পুরো আন্দোলনটা জুড়ে ছিল স্বাধীনতা বিরোধীদের একটা অংশ। এখন তারা বারবার বলছে যে এরা আম ছাত্রলীগ বা যুবলীগ বা বিভিন্ন সংগঠন করেছে, তাদের তারা লুকিয়ে এবং তারা বিভিন্ন সময়ে হেলমেট পরেছে যাতে তাদেরকে চিনতে না পারা যায়, এবং তারা এ কারণেই করেছে যে ওই সংগঠনগুলির
বিরুদ্ধে একটা অপবাদ সৃষ্টি করা। এর বাইরেও ছিল, যদি দেখেন যে বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আম আলোচনাবহুল, ঘটনাবহুল যে একটা ছাত্র মারা যায়, আবরার হত্যাকাণ্ড। এই হুম, আবরার হুম। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তৎকালীন বঙ্গবন্ধু তনয়, তাদের দ্রুত বিচারের আওতায় আনেন এবং তাদের কয়েকজনের ফাঁসির আদেশ দেন, যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু আহ, লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে যে তাদের ডিফেন্স যে অ্যাটর্নি ছিল, যে আসামি পক্ষের যে আইনজীবী ছিলেন, উনি ছিলেন হুম। শিশির মনির, যিনি ছিলেন শিবিরের সভাপতি, যেটা জামাতে ইসলামীর আচ্ছা। ছাত্র সংগঠন। তো এই এবং তারপরে দেখা গেল যত 5ই আগস্টের পরে কন্ডেম সেল থেকে এই লোকগুলি বেরিয়ে চলে গেল। তাহলে দেখা যায় যে এইগুলি একটা সুপরিকল্পিতভাবে আহ, পাকিস্তানের যে আইএসএস এবং বাংলাদেশে হিজবুত তাহরির এবং জামাত ইসলামে এটা এটা ইউএসএইড এর টাকা দিয়েই বিভিন্নভাবে এই এদেরকে সংযুক্ত করেছে। এবং এর ভিতরে অনেক সাংস্কৃতিক কর্মীও ছিলেন। বাঁধন, যিনি কলকাতায় না বোম্বে ইয়াতে একটা মুভি করেছেন, আজমিরি হক বাঁধন, সেও যুক্ত ছিল এর ভিতর। অনেকে, ফারিয়া, অনেক নাট্যকর্মীও যুক্ত ছিল। এখন তারা বুঝতে পেরেছে, তারা বলছে যে আমরা আমরা ভুল করেছি। কিন্তু এইটার পেছনে প্রচুর বিদেশি মদত ছিল, যার জন্য এই ঘটনাগুলি ঘটেছে। এখন তারা বারবার প্রথমেই সেই গত বছর যদি দেখেন যে প্রথম থেকেই তারা একটা জিনিস, বঙ্গবন্ধু আহ, অসম বাংলাদেশের জন্য যে স্লোগানগুলি ব্যবহার করত, সেগুলি তারা ব্যবহার, গত বছর তারা স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। তারা কিন্তু এই স্লোগানগুলি দিয়েছে বারবার। এবং বঙ্গবন্ধু একটা জিনিস বলেছিলেন যে যদি তাদের দাবি ন্যায্য হয়, সংখ্যায় তারা যদি একজনও হয়, তাহলে আমরা মেনে নিব। এবং তারা ওই একই ধরনের স্লোগান একই আদলে ব্যবহার করেছে। এবং তারপরে এখন এই গত 5ই আগস্টের পর দেখা গেল বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিল, ঘোষণা দিয়ে মবের মাধ্যমে মব সৃষ্টি করে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এবং তারা বারবার বলছে মুজিববাদের কবর দিবে এবং তারপরে জিয়াবাদের কবর দিবে, এইগুলি বলছে। এবং তাদের প্ল্যান ছিল যে বিভিন্ন জায়গা পদযাত্রা করছে। কিন্তু তারা একটা জিনিস, যখন গোপালগঞ্জের দিকে যাচ্ছিল তখন তারা বারবার বলছিল যে তারা মার্চ টু গোপালগঞ্জ, গোপালগঞ্জকে দখল করে নেওয়া হবে, গোপালগঞ্জকে বাংলাদেশের থেকে মুছে ফেলা হবে, গোপালগঞ্জের নাম। এই বিভিন্নভাবে উস্কানিমূলক কথাগুলি বলেছে। আমাদের বাড়ির থেকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর যেখানে ঘুমিয়ে আছেন, আমাদের বাড়ি থেকে 2 থেকে 2.5 মাইল দূরে। আমি যদিও ঢাকায় বড় হয়েছি, কিন্তু সবসময় আমার বাড়িতে যাওয়া, আমি সবসময় বাড়ির সঙ্গে যোগাযোগ রাখি। ওখানকার যখন এই কথাগুলি হয়েছে, তখন ওখানকার যে সাধারণ মানুষ, যাদের সঙ্গে বঙ্গবন্ধু আত্মা, বঙ্গবন্ধু প্রতিটা বাড়িতে গিয়েছেন। 54 নির্বাচনের সময় যখন ওয়াহিদুজ্জামান যখন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ছিলেন, তখন বঙ্গবন্ধু তার এগেনস্টে ইলেকশন করেন এবং তখন প্রতিটা বাড়িতে উনি গিয়েছেন, প্রতিটা বাড়ি ঘুরেছেন, কোনো বাড়িতে পানি খেয়েছেন, কোনো বাড়িতে মুড়ি খেয়েছেন, কোনো বাড়িতে চিড়া খেয়েছেন। এইগুলি এইভাবে বঙ্গবন্ধুর আত্মা ওখানে জড়িত। সেখানে সাধারণ মানুষ বেরিয়ে আসে এবং এটার প্রতিবাদ করে। তো সেখানে দেখার বিষয় হচ্ছে যে যে সেনাবাহিনী গত বছর বঙ্গবন্ধু তনয়াকে একটা সেফটি দিতে পারেনি এবং তার নিরাপত্তা বিধান করতে পারেনি, সেই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে 50 জনের উপরে সাধারণ নিরীহ মানুষকে হত্যা করেছে এবং আহত করেছে প্রায় 500-র উপরে। এবং সেইটাও না, বিভিন্ন বাড়িতে যে নারীদের উত্ত্যক্ত করেছে। এবং দেখার বিষয় হচ্ছে যে এখানে ওখানে 5টা উপজেলা আছে গোপালগঞ্জ, যেহেতু আপনি গিয়েছেন গোপালগঞ্জ, আহ তারপরে কাশিয়ানী, মোকসেদপুর, আম, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, 350 জন আপনার পুলিশ থাকার কথা। সেখানে দেখা গেছে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে প্রায় 5,000-এর মতো পুলিশ নেওয়া হয়েছে, 1,000-এর উপরে আর্মি নেওয়া হয়েছে। এবং মধুমতি নদী, যেটা আপনার মনে থাকার কথা, ওই মধুমতি নদীতে নৌবাহিনী টহল দিয়েছে
এবং পুরা বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করে রেখে সেখানে কারফিউ জারি করে সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হয়েছে। এবং সেখানে বিএনপিও একটা পর্যায়ে বাধ্য হয়ে প্রতিবাদ করেছে যে ওখানকার স্থানীয়, কেন্দ্রীয় না, স্থানীয় বিএনপি প্রতিবাদ করেছে, বলেছে তাদের কর্মীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা সুপরিকল্পিতভাবে তাদের ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেবে। কিন্তু একজন আপনি যতই করেন না কেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। আপনি একটা স্থাপনা গুড়িয়ে দিতে পারেন, কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। এবং সাধারণ মানুষ প্রতিবাদ করেছে, এবং নারী পুরুষ সবাই উভয়ই এসে যোগ দিয়েছে। এবং আপনি যেটা এর আগে বলছিলেন যে বাংলাদেশে এই জামাত বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা শাসন করেছে, তখনও আমরা এই দমন নিপীড়ন দেখেছি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। আমি এটা প্রতিবাদ জানাই, এবং এখনো দেখছি ভিন্ন মতের প্রতি একজন সাংবাদিক বা একজন ঢাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর, যাকে কয়েকদিন আগে উনি কথা বলেন এই সরকারের বিপক্ষে কথা বোঝার জন্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্নভাবে কোনো কিছু হলেই তাকে হত্যা মামলায় জেল দেওয়া হচ্ছে। এইগুলি আসলে এই বাংলাদেশ আমরা কল্পনা করিনি, এই বাংলাদেশ আমরা চিনি না। আসলে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা চাই এটা থেকে বাংলাদেশ বেরিয়ে তার আগের জায়গায় আসুক, যেখানে আমি সাম্য সৌহার্দ্য যেখানে থাকবে, যেখানে একজন মানুষ আর একজন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করবে, সবাই সবার ধর্ম পালন করবে, যে যার ধর্ম পালন করবে। সেটা তার পাশ্চাত্যের প্রতিটা দেশেই চার্চ অ্যান্ড স্টেটের সেপারেশন আছে। আমি চাই যে বাংলাদেশ সেই একইভাবে এগিয়ে যাক, বাংলাদেশ এর ভেতর থেকে বেরিয়ে আসবে, যার জন্য সাধারণ মানুষ এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম, বঙ্গবন্ধু কন্যার সময় আমরা ভালোই ছিলাম। আমরা দেখলাম 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, 1971-এর বিরোধিতা যারা করেছিল, সেই সমস্ত আলবাদার রাজাকারদের আমরা পোস্টার দেখলাম, তাদের সমর্থনে দেখলাম সেখানে স্লোগান দেওয়া হলো, শাউটিং করা হলো। যে পাকিস্তানের সঙ্গে লড়াই করে স্বাধীনতা পাওয়া, একটা সময় ভারতের সঙ্গে বলা হতো আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ ভারতপন্থী, ভৌগোলিক কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা নৈকট্যের একটা বিষয় তো ছিল, এবং রাজনৈতিক কারণও আছে। কিন্তু যে পাকিস্তান অত্যাচার করলো, তাদের যারা সমর্থক পাকিস্তানপন্থী, তাদেরকে আজকে বীরের সম্মান দেওয়া হচ্ছে, এটা কি ইতিহাস বিরোধিতা নয়? ডেফিনেটলি। আপনি একটা জিনিস, আমি মাঝে মাঝে একটা কথা বলি মাঝে মাঝে, যে যারা আমার 30 লক্ষ লোককে শহীদ করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিল, তারা আর যাই হোক আমার ভাই হতে পারে না। এখন আপনি আপনার প্রতিবেশী, আপনার যে স্ত্রী আছে, বা আপনারা একজন আরেকজনের সঙ্গে বিভেদ হলে আপনারা একজন চলে যেতে পারেন, ভিন্ন জায়গায় সরে যেতে পারেন, কিন্তু আপনার যে প্রতিবেশী আছে তাকে কিন্তু কোনোদিন সরাতে পারবেন না, আনলেস না, কোন রকম কোনো অবস্থাতেই এই ভৌগোলিক যে 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 অংশটা, এটা আপনি সরাতে পারবেন না, তাকে কোনো জায়গায় সরাতে পারবেন, ও ওখানেই থেকে যাবে। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একজন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা, এবং দুই প্রতিবেশীরই দরকার যেটা সুসম্পর্ক রক্ষা করে সহ অবস্থান করা। এবং এইটা যদি কোনো দেশ না পারে, এইটা তার কূটনৈতিক বিফলতা, এবং এটা তারা কূটনৈতিকভাবে বিফল আমি মনে করি। আমি মনে করি যে আপনি যে কথাটি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, মতিউর রহমান নিজামী, যারা আলবদর আল শামস এবং সকা চৌধুরীর মতো, তারপরে দেখেন প্রতিবাদ হয়েছে এবং তারা নামাতে এইগুলি বাধ্য হয়েছে, এবং একটা স্লোগান দিয়েছে যে যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, এই স্লোগান কিন্তু হয়েছে। এটা কিন্তু আমি দেখেছি, আমি ইন্টারনেটে দেখলাম, খুব ভাইরাল হয়েছে, ফেসবুকে খুব চলছে এখন। তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, এই স্লোগান হয়েছে, এবং ছাত্ররা প্রতিবাদ মুখর হয়েছে। এবং বিএনপির একটা অংশ যারা মুক্তিযোদ্ধা, তারা প্রতিবাদ করেছে, অ্যাডভোকেট ফজলুর রহমান সহ, আপনার মেজর হাফিজ সহ অনেকেই প্রতিবাদ করেছেন। আমি আশা করেছিলাম যে সাদেক হোসেন খোকা মুক্তিযোদ্ধা ছিলেন, এই ব্যাপারে প্রতিবাদ করবে, কিন্তু করেননি। তারেক রহমানের বাবা
জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। উনি বঙ্গবন্ধুর হ্যাঁ, সপক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি আশা করেছিলাম যে উনি হয়তো হ্যাঁ, কোনো বক্তব্য দিবেন। কিন্তু এখন পর্যন্ত ওর ভিতরে আবার বেগম জিয়ার যিনি উপদেষ্টা আছে হাবিবুর রহমান হাবিব, উনি বলেছেন যে এইটা, এবং ওরা মাঝে, হুম, মাঝে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, যেমন অ্যা 'এক বোতলে ২ ছিপি আ আম বিএনপি, আওয়ামী লীগ' এই ধরনের একটা ন্যারেটিভ আচ্ছা, তৈরি আচ্ছা, করেছে, অথবা ছাত্রদল, হুম, ছাত্রলীগ এইভাবে একটা ন্যারেটিভ তৈরি করেছে। তারা বিভিন্নভাবে ন্যারেটিভের মাধ্যমে আমাদের যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদেরকে বাংলাদেশে থাকার অধিকার নেই। আমি মনে করি তাদেরকে আ বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত, এবং বাংলাদেশের জনগণকেই রাস্তায় নেমে এইটার বিপক্ষে অবস্থান নেওয়া উচিত। আপনারা তারা বারবার আমরা দ্বিতীয় একটা দেশ একবারই স্বাধীন হয়। একটা সন্তান মায়ের পেট থেকে একবারই ভূমিষ্ঠ হয়। দুবার কখনো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় না। সো এই সরকার ইউনূস সাহেব উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু যে দেশে গত ১ বছরে ৫,০০০ এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে, ২,০০০ এর উপরে নারী ধর্ষণ করা হয়েছে, সেখানে ৭ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা ও রক্ষা পায়নি। তা ইনি কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়? আমার কাছে প্রশ্ন জাগে। আমার জানতে ইচ্ছা হয় যে ইনি কিভাবে নোবেল পুরস্কার পেলেন? আসলে এই নোবেল পুরস্কার একটা এটা হচ্ছে যে এটা meticulously ডিজাইন এর একটা অংশ। উনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যাতে পৃথিবীর বিভিন্ন দেশে উনার একটা ভাবমূর্তি সৃষ্টি করা, যাতে এটা ওনাকে টাইটেল একটা বাড়ানো ভালো হয়েছে। মানুষ হিসাবে দাঁড় হুম, করানো। এইটা গত ৫৪ বৎসরের এই এটা কাজটা করা হয়েছে যাতে উনাকে বসানো যায়, এবং এই জামাত শিবির এটার পেছনে টাকা দিয়েছে, USAID টাকা দিয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠন টাকা দিয়েছে। আপনি যদি দেখেন যে ইউনূস সাহেব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর নামে বাংলাদেশটাকে লুটে নিয়েছে। উনি ৬৬৬ কোটি টাকা মওকুফ করেছেন। নেক্সট ৫ ইয়ার্স উনি কোন ট্যাক্স দিবেন না। উনার বিরুদ্ধে যত মামলা ছিল ওগুলি তুলে নিয়েছেন। উনার সমন্বয়করা বিভিন্ন একেকজন ৩-৪ ১ম এই ১ বছরে হুম, হুম, একেকজন ৪০০ কোটি, ৫০০ কোটি, ৬০০ কোটি টাকা মালিক হয়েছেন। গ্রামীণের নামে ডিজিটাল ওয়ালেটটা গ্রামীণকে দেওয়া হয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি করা হয়েছে। ম্যান পাওয়ার এর জন্য গ্রামীণকে দেওয়া হয়েছে। আবার এই গ্রামীণে বাংলাদেশের জনগণের হিস্সা ছিল ২৫%, সেটা নামিয়ে ১০% আনা হয়েছে, যার মূল্য ইভ্যালুয়েশন দাঁড়ায় প্রায় ১৬,০০০ কোটি টাকা দিয়ে, যেটা দিয়ে একটা পদ্মা সেতুর অর্ধেকটা শেষ করা যায়। আ বলে শেষ করা যাবে না যে এত পরিমাণ স্বজনপ্রীতি আর দুর্নীতি করেছেন। ওনার ভাইয়ের ছেলেকে উনি আ এপিএস নিয়োগ দিয়েছেন। ওনার গ্রামীণের যিনি একসময় ওনার সহকর্মী ছিলেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করেছেন। আ উনি অকপটে নুরুল কবিরের সঙ্গে নিউজ গ্রুপের সাক্ষাৎকারে বলেছেন, হুম, ওনার অদক্ষতা, ব্যর্থতা সব অকপটে স্বীকার করেছেন। কিন্তু উনি সরবেন না। আবার গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে উনি অস্বীকার করেছেন অনেক জিনিসই, যে ওনার গার্ডিয়ানের লন্ডনের সাক্ষাৎকারের সময় সাংবাদিকরা বারবার ওনাকে প্রশ্ন করেছিলেন যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে যে এই দেশের এই পরিস্থিতি। আপনি মবের নামে বিভিন্নভাবে মানুষকে হত্যা, কিছুদিন আগে দেখেন ঢাকা শহরের মতো একটা জায়গায় একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা হলো। গোপালগঞ্জে হত্যা করা হলো। তারপরে একটা জনবহুল এলাকায় এই গোপালগঞ্জটাকে একটু মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে নেওয়ার জন্য আপনার একটা যুদ্ধ বিমান ঢাকার মতো একটা ঘনবসতি এলাকায় প্লেনটা উড়ানো হলো, এবং সেটাকে আহ, এত নিচের থেকে আপনার পাইলটের রিজেক্ট করার কথা না, রিজেক্ট করলো এবং হিট করলো একটা স্কুলে। ছোট ছোট শিশুরা মারা গেল, এবং এই শিশুরা মারা যে গেছেন এটা কিন্তু তাদের বাবা মাকে এখনো সঠিক হিসাব দেওয়া হয়নি, এবং অনেকের লাশ পাওয়া যায়নি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা বারবার একটা ন্যারেটিভ দিয়েছে যে কয়েক হাজার ছাত্র গত বছর মারা গিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের যে গভর্নমেন্ট গেজেট সেইখানে ৮৭৩ জনের নাম আছে। এর ভেতরে নাম আছে আপনার যশোরে একটা হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার ভিতরে
প্রায় 19 জনের নাম সেখানে আছে। গাজী টায়ারে প্রায় 150 থেকে 200 মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, তাদের নাম আছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এদের বয়স কত, এরা কোথায় কোন স্কুলে পড়ালেখা করত, তাদের কিন্তু কোনো হিসাব নেই। সুতরাং তারা যেটা বলছে, এবং এখানে 7.62 মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে। কয়েকদিন আপনি আগে দেখে থাকবেন যে বিভিন্ন মসজিদ থেকে এই অস্ত্র যেগুলি লুট হয়েছিল বিভিন্ন থানায়, প্রায় 3000-এর উপরে পুলিশকে হত্যা করে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এইটা হচ্ছে ইউনূস সাহেবের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন তার মেটিকুলাসলি ডিজাইনের অংশ। সুতরাং এই দেশের এখন বাংলাদেশের মানুষের উচিত ইউনূসকে বিতাড়িত করা এবং 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 বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনা। মানুষ এখন আমি মাঝে মাঝে শুনি বলে যে একমাত্র দেশকে যদি ঠিক রাখতে পারে একমাত্র বঙ্গবন্ধু তনয়াই পারবে, এবং আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে আসবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশে এতদিন বলা হতো ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করছে, ভারত বাংলাদেশে ঢুকে পড়তে চায়, কিন্তু আমরা দেখলাম আমেরিকার একদল সৈন্য সত্যি সত্যি বাংলাদেশে ঢুকে পড়লো, এবং অজুহাত হচ্ছে একটা সেফ করিডোর দিতে হবে। বাংলাদেশের নিজস্ব র্যাব আছে, বাংলাদেশের নিজস্ব পুলিশ আছে, বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী আছে, আমরা মনে করি যথেষ্ট দক্ষ তারা বাংলাদেশ সামলানোর জন্য এখনো পর্যন্ত। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী থাকতে একটা বিদেশি সৈনিক বাংলাদেশে ঢুকে পড়লো, বাংলাদেশের এটা কি প্রয়োজন ছিল বাংলাদেশে বিদেশি সেনা ঢোকানোর? আপনার মনে থাকার কথা, পাকিস্তানের কিন্তু 3টা স্লোগান ছিল, যে যে একটা হচ্ছে কাশ্মীরকে তারা আজাদ করবে, আজাদ কাশ্মীর হবে। 2 নাম্বার হচ্ছে যে 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 ইসলাম ইসলাম খতরা মে হে, আর একটা হচ্ছে হিন্দু আমারা দুশ্মন হে। এই 3টা হচ্ছে তাদের স্লোগান ছিল কিন্তু পাকিস্তান। একদমই তাই। হ্যাঁ, ওকে। এখন বিএনপি বা মুসলিম ধর্মীয় রাজনীতি করে, তাদের কয়েকটা স্লোগান আছে, তাদের কয়েকটা ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভ গুলো কি আগে সেটা বলি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তাদের প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। 2 নাম্বার তাদের কথা হচ্ছে যে প্রতিটা কোনো মুসলমান থাকবে না, ওই মুসলিম আমরা। 3 নাম্বার হচ্ছে যে প্রতিটা কোনো মসজিদ থাকবে না, মসজিদগুলো মন্দিরে রূপান্তরিত হবে, সেখানে উলুধ্বনি হবে। কিন্তু এটা সম্পূর্ণ যে একটা ন্যারেটিভ, এটা মিথ্যা। এটা প্রমাণ বাংলাদেশের মানুষ এটা কখনোই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইন্ডিয়া কেন নিতে যাবে, আর বাংলাদেশই বা কেন যাবে? যদি আমাকে বলেন যে ওকে বেঙ্গল ক্যান বি ইউনাইটেড, দ্যাটস ডিফারেন্ট সিনারিও। কিন্তু এই যে ন্যারেটিভ দেওয়া হয়, কারণ মানুষের ভিতরে একটা ভীতি সৃষ্টি করা হয়, একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ ছড়ানো হয়। এটা হচ্ছে ব্যাপার। এখন দেখেন যে বাংলাদেশই একমাত্র দেশ পৃথিবীর বুকে যেখানে অন্য দেশের সৈন্য আসলো, যুদ্ধ করলো, তাদের জীবন দিল, এবং তারা বঙ্গবন্ধু ফিরে আসার পরে তারপরে তার সৈন্য ইন্ডিয়াতে ফেরত চলে গেল। এইটা পৃথিবী এখনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে সমস্ত দেশে আমেরিকান সৈন্য গেছে, সেখান থেকে সেই সৈন্য ফেরত আসেনি। এইটা একমাত্র বাংলাদেশেই হয়েছে, এবং সেইটা বঙ্গবন্ধু করেছে এবং ইন্ডিয়া করেছেন। তার যেটা তাদের বলেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, যে এটা সলভেন্ট একটা স্বাধীন সার্বভৌম। এখন দেখেন যে কেন করা হচ্ছে, যে একসময় সেন্ট মার্টিন, এটা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার আগে বলা হয়েছিল তোমরা সেন্ট মার্টিন দাও, তাহলে তোমাদের যুদ্ধ করতে হবে না, একবারে আমরা স্বাধীনতা দিয়ে দিব। কিন্তু বঙ্গবন্ধু এক চুল পরিমাণ বাংলাদেশের জায়গা দিতে চাননি। আবার বঙ্গবন্ধু কন্যাও অনেকদিন থেকে বলে এসেছিলেন যে যে কোন শক্তি বলছে যে সেন্ট মার্টিন, এখন বঙ্গবন্ধু কন্যাও কোনো আপোষ করেননি, এবং বঙ্গবন্ধু কন্যা এই আপোষে রাজি হননি, যার জন্য এটা অংশ ছিল যে বঙ্গবন্ধু কন্যাকে সরাতে হবে। এবং তা এখন দেখেন মানুষ সেন্ট মার্টিনে যেতে পারে না। আপনার এইটা বাংলাদেশকে একটা অশান্ত, আপনি যদি দেখেন যে ইউনাইটেড নেশনস পিস কিপার যে যে করিডোর দিলে, এবং তারপরে যে তাদের একটা অফিস খুলে, কোন জায়গায় অফিসগুলি খোলা হয়? বজনিয়াতে খোলা হয়েছিল, ইরাকে খোলা হয়েছে, আফগানিস্তান
যেটা যুদ্ধ হতে পারে অথবা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে অশান্ত করার জন্য এই করিডোরের ব্যবস্থা করা হয়েছে। এখন এই বাংলাদেশের নেইবারিং দেশগুলি কারা? ইন্ডিয়া, মায়ানমার, তাদেরকে যুক্ত করা হয়েছে যে এই ব্যাপারগুলি নিয়ে? কোনো কিছু করা হয়নি। তাহলে বোঝা যায় যে এইটা পরাশক্তির একটা ইয়ে। এবং বারবার ইউনূস সাহেব কিন্তু একটা পর্যায়ে একসময় বলেছেন যে ইন্ডিয়ার যে চিকেন নেক ওটাকে আলাদা করে দেওয়া হবে। এইটা তো অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। কেন একজন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ এই ধরনের কথা বলবে? তার উৎস কোথায়? এবং এটাও দেখা গেছে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী প্রথমে পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, কারণ ৩,০০০-এর উপরে বেশি পুলিশকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীকেও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে। সেনাবাহিনী, আরাকান আর্মি বাংলাদেশের ১০ কিলোমিটার ভিতরে ঢুকে তারা নৃত্য করেছে। এইগুলি বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীকেও ধ্বংস করার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। এবং ইউনূস সাহেব চায় যে দেশটা শেষ হয়ে যাক, কিন্তু ওনার ব্যবসা বা উনি ভালো থাকলেই ওনার সবকিছু হয়ে যাবে। এটা হচ্ছে ওনার ইচ্ছা। প্রতিটা দেশে একটা আইন আছে। এই আইনগুলি হচ্ছে যে প্রচলিত, ধরেন ইন্ডিয়া একটা আইন আছে, বাংলাদেশে হচ্ছে যে আপনার বয়স যখন ৫৯ বছর বয়স হবে তখন আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। কিন্তু গভর্নমেন্ট চাইলে আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বেশি দিন রাখতে পারেন। কিন্তু উনি ওনার বয়স যখন ৭৩ বছর তখনও উনি ওনার পদে ছিলেন এবং উনি যেতে চাননি। তখন বঙ্গবন্ধু কন্যা বললেন যে এটা তো আইনের ভেতরে পড়ে না, আপনাকে সরতে হবে। তখন এই দ্বন্দ্বটা শুরু হয় তখনই, যখন তো উনি সরবেন না, ওনাকে টেনে হিচড়ে নামাতে হবে। এবং উনি বারবার ধর্মের ভিতরে কলহ সৃষ্টি করবেন, যেটা দেখা গেছে যে এই ধর্মটাকে ব্যবহার করেই উনি ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চান। না হলে বাংলাদেশের মতো একটা জায়গায় কেন একটা মন্দির ভেঙে দেওয়া হবে, অথবা একটা মসজিদ বা একজন ইমামকে মসজিদের ভিতরে মেরে ফেলা হবে, কুপিয়ে মেরে ফেলা হবে? কেন? ধর্মটা কোথায় যাচ্ছে এইবার দেখেন আমাদের দেশে। সো আমি চাইবো যে আমি আমার যেরকম বাংলাদেশ আমরা বঙ্গবন্ধু দেখেছিলেন এবং যে বাংলাদেশ আমরা এর আগে দেখেছি, আমরা সেই বাংলাদেশেই ফিরে যেতে চাই এবং ওই বাংলাদেশকে আমরা দেখতে চাই। এবং বাংলাদেশের প্রতিটা ইঞ্চি জমির মূল্য আছে এবং এবং এইটা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। এখানে অন্য কোনো দেশ বা অন্য কোনো সংস্থার এইটাকে নেওয়ার অধিকার রাখে না এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। কিছুদিন আগে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। অবশেষে তিনি ঘোষণা করেছেন, কিন্তু সত্যি সত্যি কি তিনি নির্বাচনে যাবেন, বা এই নির্বাচনটা কি আগে থেকেই রিগ করা হবে, মানে আগে থেকেই ঘোষণা করে দেওয়া হবে যে ওরা জিততে পারে বা ওদেরকে জিতিয়ে দাও বিভিন্ন শক্তিকে কাজে লাগিয়ে? আপনি এই নির্বাচন সম্পর্কে আপনার ধারণাটা কি? একটা হচ্ছে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। উনি নির্বাচন দিতে চান না, কারণ ওনার যে দল কিংস পার্টি, যেটা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের নিবন্ধন নেই। এখন একটা নিবন্ধনবিহীন দল কিভাবে নির্বাচন করবে? কিন্তু এর ভেতরেই তারা একটা ন্যারেটিভ দিয়েছে, আপনি খেয়াল করবেন। সেই ন্যারেটিভ বলেছে যে ওদের বিভিন্ন নেতৃবৃন্দ বলা শুরু করেছেন যে এনসিপির ক্ষমতা আছে ২০০ আসনের বেশি পাবে। তাহলে এই ন্যারেটিভের আদলে যদি নির্বাচন উনি দিবেন না, নির্বাচন ওনাকে টেনে হিচড়ে নামিয়ে নিন। আর একজন ব্যক্তি যিনি ক্ষমতায় থেকে একটি দল গঠন করেন, তিনি তো নিরপেক্ষ হতে পারেন না। ওনার নিজস্ব দল আছে, সেই দলকে উনি বিজয়ী করার জন্য এরশাদ সাহেবও ক্ষমতায় থেকে দল গঠন করেছিলেন এবং জাতীয় পার্টি সেটাকে বিজয়ী করেছিলেন। যখন ৭৫-এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, তখন উনি বিএনপি গঠন করেন, তখন এই বিএনপিকে বিজয়ী করেছেন। ওই একইভাবে যদি নির্বাচন হয় তখন উনি এনসিপিকেই বিজয়ী করবেন এবং অন্য কোনো দলকে উনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে দিবেন না। বিএনপির বেশ বড় দল, তাদের
আর তারা চায় তারা তারা নির্বাচন তারা চিন্তা করছেন যে তারা নির্বাচন হলে তারা বিজয়ী হবেন, কিন্তু এখন বিভিন্নভাবে এই তাদেরকে একটা ট্যাগিং দেওয়া হচ্ছে যে তারা যাতে বিজয়ী না হতে পারে, এবং আহ, চাঁদা বেশি এনসিপি তুলে দোষ এনসিপি, বিএনপি এবং জামাত দুইজনই চাঁদা তুলছে, বিভিন্ন সংস্থা দখল করছে। আপনার বাংলাদেশের ব্যবসায়ীরা কিছুদিন আগেও বলেছেন যে প্রচুর ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি ইউনূস সাহেবের সবচেয়ে কাছের মানুষ, উনিও বলেছেন নতুন করে 28 লক্ষ লোক বেকার হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই এই সমন্বয়করা বারবার গত বছর বলেছে যে আমরা ইন্ডিয়াকে ট্রানজিট, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু কন্যা ট্রানজিট দিয়েছে, কিন্তু বিনিময়ে কোনো কিছু পায়নি। কিন্তু আপনারা দেখবেন যখন ইন্ডিয়া ট্রানজিটটা বাতিল করে দিল, তখন আমরা সহ অন্য অনেকেই জানতে পারলাম যে ইন্ডিয়ার জল স্থল পথ ব্যবহার করে 36টা দেশে বাংলাদেশের পণ্য যেত। তা এইটা কি ট্রানজিট না? তো বিভিন্নভাবে তারা এই ন্যারেটিভ গুলো দেওয়ার চেষ্টা করে। তবে আমি মনে করি যে আপনার কূটনৈতিক সফলতা হতে গেলে দুই দেশের বসতে হবে, দুই দেশের একজন আরেকজনের সবাইকে আমার প্রতিবেশীকে আমার যেমন দরকার তারও দরকার, দুইজনের স্বার্থই দেখতে হবে। এইটা কূটনৈতিক সফলতা তখনই বলবো যে আমি যদি বেশি আনতে পারি তাহলে এটা আমার কূটনৈতিক সফলতা, আর আমি যদি কম আনতে পারি এটা আমার কূটনৈতিক বিফলতা। তার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, সবাই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষ জানতে চায়, ম্যাডাম শেখ হাসিনা আমাদেরই দেশে রয়েছেন, কিন্তু আমরা জানি না তিনি কবে বাংলাদেশে যাবেন বা তিনি বাংলাদেশে কবে যেতে পারেন, এবং আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে কিনা তাকে বাংলাদেশে ফেরাবার, বা কোনো পরিস্থিতি এমন সৃষ্টি করা যায় যাতে তিনি বাংলাদেশে আবার ফিরতে পারেন। কারণ বাংলাদেশে তাকে ছাড়া বাংলাদেশের রাজনীতি তো কোনোভাবেই আমরা সচল বলে মনে করি না। আপনি ঠিকই বলেছেন যে উনি ছাড়া, একমাত্র সেটাই বলছিলাম যে উনি ছাড়া বাংলাদেশে এই রাজনৈতিকভাবে ট্যাকেল করার ক্ষমতা কারণ নেই। সেনাবাহিনীর প্রধান গত বছর উনি বলেছিলেন 5ই আগস্ট যে উনি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছেন কিন্তু পারেননি, ব্যর্থ হয়েছেন, এবং বলেছেন আমার তো 30,000 সৈন্য আছে, এ দিয়ে আমি তাহলে বঙ্গবন্ধু কন্যা কিভাবে দেশটাকে এক রেখেছিলেন এবং সন্ত্রাস মুক্ত রেখেছিলেন, এইবারে এটা দিয়ে বোঝা যায়। এবং আপনারা দেখেছেন যে তারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলিকে তাদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করেছেন অথবা কাউকে নিষিদ্ধ করেছেন। তার ভেতরেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। গোপালগঞ্জে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, গাজীপুরে, টাঙ্গাইলে সহ বিভিন্ন জায়গায় এখন ছাত্র জনতা সবাই, কৃষক সবাই মাঠে নেমে এসছে, এবং মানুষ বুঝতে পারছে যে এই সংস্কারের নামে একটা খেলা চলছে, এটা মানুষকে চোখে ধুলা দেওয়ার জন্য। তারা যদি সংস্কার করতে হয় তাহলে তারা নির্বাচন করুক, নির্বাচন দিয়ে জয়লাভ করে বারবার 50-100 বছর ধরে সংস্কার করুক, তাহলে তাদের পার্টির নাম দিক বাংলাদেশ সংস্কার পার্টি, করুক, কোনো আপত্তি নেই। কিন্তু তারা দেখেন বারবার বলছে যে তারা সংবিধান পরিবর্তন, তাদের তো কোনো সমর্থন নেই, আর তারা বারবার বলছে যে শেখ হাসিনা স্বৈরাচার। বঙ্গবন্ধু কন্যা তো স্বৈরাচার সংজ্ঞা কি আসলে আমরা একটু দেখে আসি। স্বৈরাচার হচ্ছে এমন একটি সরকার যার জনসমর্থন খুবই কম, এবং সেই কম সংখ্যক জনসমর্থন নিয়ে যারা বেশি জনগণের উপর তাদের আইডিয়াটা চাপিয়ে দিতে চায় তাদেরকে স্বৈরাচার বলে। তাহলে আওয়ামী লীগের যেখানে সর্বনিম্ন ভোট ছিল 41% 2001 সালে, আর 14 দলের ভোট সংখ্যা 50% উপর, তাহলে আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু কন্যা তো স্বৈরাচারের ভিতরে পড়ে না। ইউনূস সাহেব পড়েন, কারণ উনি জামাতের সমর্থন নিচ্ছেন। জামাত এবং এনসিপির ভোট আছে বাংলাদেশে হয়তো 5-6%। এখন আমি দেখি যে আওয়ামী লীগ একটা বড় দল এবং তারা 3-4 প্রজন্মের রাজনীতি করে। দাদা রাজনীতি বা আওয়ামী লীগ করতো, তার ছেলে করে, তার ছেলে করে, তার সন্তানরাও করবে। এমনও এখন শ্রমিকরা বলে যে আমার আমার পুত্রবধূর পেটে যে সন্তান আছে সেও আওয়ামী লীগ করবে। সেই আপনি এইটাকে তো মুছে ফেলতে পারবে না, যেটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যুক্ত, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত। এই সংগঠন ফিরে আসবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে আসবে। 81 সালেও
বঙ্গবন্ধু কন্যা এসেছিল ইন্ডিয়া থেকে। এবং সবচেয়ে মজার বিষয়, তারা কিন্তু বারবার বলেছে যে যে বঙ্গবন্ধু কন্যা পালিয়ে গেল কিভাবে বলেন? সেনাবাহিনী এবং তাদের দায়িত্ব ছিল সরকারকে রক্ষা করা, তাই তো? সরকারের নিরাপত্তা বিধান করা। নিরাপত্তা যখন বিধান করতে না পারলো, তিন বাহিনীর প্রধান তাদের হেলিকপ্টার দিল। উনি তো হেলিকপ্টার চালাতে পারেন না, ওনাকে হেলিকপ্টার দেওয়া হলো। ওই হেলিকপ্টারে তার সরকারি প্রোটোকল অনুযায়ী উনি ফ্লাই করলেন। সেনাবাহিনীর প্রধান ভারতের সেনাবাহিনীর প্রধানকে কল করলেন, বললেন আপনার এয়ার স্পেস ওপেন করে দেন, না হলে তো ওইটা বাংলাদেশের কোনো বিমান মানে আপনার এয়ারপোর্টে এয়ারফোর্স অথবা সেনাবাহিনীর কোনো বিমান ঢুকতে পারে না। এয়ার স্পেস ওপেন করে দেন। ওপেন করে দিল, বলল যে আমরা নিরাপত্তা বিধান করতে পারছি না, আপনারা ওনার নিরাপত্তা বিধান করেন। তাহলে আপনি আমাকে বলেন যে কোন দিক দিয়ে মনে হয় শেখ হাসিনা পালিয়ে গেছে? শেখ হাসিনা সাময়িক উনি গেছেন ওনার নিরাপত্তার খাতিরে, উনি কিন্তু যেতে চাননি। কিন্তু দুঃখের বিষয় যে উনি এই মোস্তাকরা বারবার আশেপাশেই থাকে, বঙ্গবন্ধুর পাশেও ছিলেন। একটা মানুষ ওনার কাছে ছিলেন না যে বললে আমিও অকাতরে জীবন দিয়ে দিব। বঙ্গবন্ধু যেমন জীবন দিয়ে দিয়েছেন, বলছেন না আমি সরবো না। 71 সালে উনি বাড়িতে ছিলেন, উনি তো পালিয়েও যাননি। উনি পালানোর মানুষ, আর উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি পালানোর মানুষ না। আর আমার কথা, যদি সেনাবাহিনী এতই তাহলে টুঙ্গিপাড়ায় পাঠাতেন। ওনার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়ার চেষ্টা করা, কিন্তু এই অপবাদটা মিথ্যা অপবাদ, এবং বঙ্গবন্ধু কন্যা অচিরেই বাংলাদেশে বীরের বেশে আসবে সেই আশাবাদী ব্যক্ত করি। এবং বাংলাদেশের মানুষ দেখবেন তখন লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ। আপনি যদি বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি, আপনি যদি 41% ধরেন, তাহলে প্রায় 7.5 কোটি বাঙালি আওয়ামী লীগকে সমর্থন করে। এই আওয়ামী লীগকে সরানো কি এত সোজা? অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় দেওয়ার জন্য। প্রায় আমরা অনেকক্ষণ কথা বললাম। দর্শক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা আওয়ামী লীগের সমর্থক আছেন, বাংলাদেশ থেকে দেখছেন, এবং যারা আওয়ামী লীগের সমর্থক নন, বাংলাদেশকে ভালোবাসেন, তারাও আপনারা বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের সঙ্গে ভিডিও শেয়ার করবেন, এই আশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ।